আসসালামু হোমিওপ্যাথিতে টিউমার রোগীর সফল চিকিৎসা রয়েছে। হোমিওপ্যাথিতে টিউমার রোগীর চিকিৎসা করতে গেলে আমাদেরকে বেশ কিছু বিষয় জানতে হবে। এই বিষয়গুলোকে আমরা জানতে পারবো, তখনই একজন রোগীর সঠিক ওষুধ নির্বাচন করতে পারবো। আমরা স্ক্রিনে দেখতেছি যে টিউমার চিকিৎসায় হোমিওপ্যাথি, অর্থাৎ হোমিওপ্যাথিতে আমরা কিভাবে টিউমারের চিকিৎসা দেব। রোগ নয়, রোগীর প্রকাশিত লক্ষণ সমূহের উপর ভিত্তি করে সঠিক ওষুধ প্রয়োগ পদ্ধতি হলো হোমিওপ্যাথি। তাহলে হোমিওপ্যাথিতে কোনো রোগ ভিত্তিক কোনো ওষুধ প্রয়োগ করা হয় না, শুধুমাত্র রোগীর লক্ষণের উপর ভিত্তি করে ওষুধ নির্বাচন করাই হচ্ছে হোমিওপ্যাথি। এই সঠিক ওষুধ নির্বাচনের জন্য হোমিওপ্যাথিতে রোগীলিপি অন্যতম। তাহলে এই সঠিক ওষুধ নির্বাচন করতে গিয়ে আমাদের একটা কাজ করতে হয়, তা হচ্ছে হোমিওপ্যাথিক রোগীলিপি। হোমিওপ্যাথিক রোগীলিপিতে 8টি বিষয় জানতে হয়। আমরা হোমিওপ্যাথিক রোগীলিপিতে মোটামুটি 8টি বিষয় জানব। এই 8টি বিষয় জানার পরে রোগীর জন্য একটি সদৃশ ওষুধের নির্বাচনের কিছু তথ্য পাব। যেমন হোমিওপ্যাথিক রোগীলিপিতে 8টি বিষয়, যেমন রোগী পরিচিতি, রোগী বর্তমান কষ্টের বিবরণ, রোগীর সার্বদায়িক অবস্থা, সাধারণ লক্ষণ, রোগীর যৌন জীবন, রোগীর মানসিক লক্ষণ এবং পূর্ব রোগের ইতিহাস ও মায়াজন। এই 8টি বিষয় জানার পরে আমরা রোগীর জন্য একটি সঠিক ওষুধ নির্বাচন করতে পারবো। এই 8টি বিষয়ের মধ্যে আমি টিউমার রোগীর জন্য একটি নির্দিষ্ট পয়েন্ট নিয়ে আলোচনা করব, তা হচ্ছে বর্তমান কষ্টের বিবরণ। রোগীলিপিতে বর্তমান কষ্টের বিবরণে আমরা কি কি জানব। রোগীলিপিতে রোগীর বর্তমান কষ্টের বিবরণ অর্থাৎ টিউমার সম্পর্কে আমরা কি কি জানব। টিউমার সম্পর্কে আমাদেরকে জানতে হবে মোটামুটি 10টি পয়েন্ট। এই 10টি পয়েন্টের উপর ভিত্তি করে রোগীকে প্রশ্ন করলে যে উত্তর পাবো, তার আলোকে আমরা একটি সদৃশ হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করতে পারবো। কীরকম? যেমন তার টিউমারটি কোন অঙ্গে। শরীরের বিভিন্ন অঙ্গে টিউমার থাকে, শরীরের বিভিন্ন অঙ্গে টিউমার থাকে, যেমন মাথায় টিউমার, বুকে টিউমার, হাতে টিউমার, স্তনে টিউমার। হ্যাঁ, শরীরের বিভিন্ন অঙ্গে এই টিউমার থাকে। এই বিভিন্ন অঙ্গের টিউমার বিভিন্ন ওষুধকে নির্দেশ করে। স্পেসিফিকভাবে কিছু কিছু জায়গায় যে টিউমারগুলো আছে তার জন্য স্পেসিফিক কিছু হোমিওপ্যাথিক ওষুধের লিস্ট পাওয়া যায়। তো আমরা যদি দেখি তার টিউমারটি কোন অঙ্গে, সেটার উপর ভিত্তি করে আমরা প্রশ্ন করবো আসলে তার টিউমারটি কোন অঙ্গে এবং টিউমারটি কতদিন যাবত। অনেক সময় দেখা যায় দীর্ঘদিনের টিউমার, অল্পদিন টিউমার। হ্যাঁ, সেটা আমরা জানতে চেষ্টা করব তার টিউমারটি কতদিন এবং সেটা অনুপাতে তার টিউমারটার আকৃতি কীরকম আমরা বুঝতে পারবো। তাহলে আমরা দ্বিতীয়ত জানবো তার টিউমারটি কতদিন ধরে। স্থায়িত্ব, টিউমারটি অনেক সময় দেখা যায় টিউমার সব সময় থাকে, আবার অনেক সময় দেখা কোনো এক সময় এমনি এমনি বিলীন হয়ে যায়। সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে তার টিউমারটি কি সবসময় স্থায়ী থাকে, না মাঝে মধ্যে থাকে, মাঝে মধ্যে থাকে না। এরপরে আমরা জানবো বিস্তৃতি। অনেক সময় দেখা যায় যে টিউমার শরীরের কোনো একটি অঙ্গে একটা দেখা দেওয়ার পর তা আবার অন্য অঙ্গে দেখা দেয় বা একসাথে পাশাপাশি দেখা দেয়। সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে তার টিউমারটি বিস্তৃতি হয় কিনা, বা একক টিউমার না বিস্তৃতি। এরপরে জানবো আমরা রোগীলিপিতে বর্তমান কষ্টের বিবরণে 5 নম্বর ধারা হচ্ছে প্রকাশ ও অনুভূতি। প্রকাশ অনুভূতি হচ্ছে রোগীলিপির অন্যতম কাজ। এই প্রকাশ অনুভূতির ভিতরে অনেক সময় ওষুধের খুব একটা কাছাকাছি আমরা পৌঁছে যাই। কীরকম? প্রকাশ এবং অনুভূতি। প্রকাশটা বলতে আমরা টিউমারের প্রকাশটা কীরকম বলবো। আমরা জানি প্রকাশগতভাবে 2 প্রকার, একটা হচ্ছে বর্ণগত আর একটা হচ্ছে আকৃতিগত। বর্ণগত পরিবর্তনটা আমরা পরে আলোচনা করি, তার আগে আমরা জানি আকৃতিগত। আকৃতিগত বলতে টিউমার আমরা কী বুঝি? অনেক সময় দেখা যায় টিউমার বিভিন্ন আকৃতির হয়, ছোট হয়, বড় হয়, শক্ত হয়, নরম হয় ইত্যাদির উপর ভিত্তি করে আমরা আকৃতিটা অবশ্যই খাতায় লাগবো যে কী রকমের বা কী ধরনের টিউমার। এই আকৃতিগতকে আমরা মোটামুটি 3 ভাগে পাই, যেমন ফুলে যাওয়া, কুচকে যাওয়া, সংকুচিত হয়, এইরকম কিছু তথ্য থাকলে অবশ্যই আমরা এই টিউমারের খাতায় লিখবো। আর একটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে বর্ণগত। তার টিউমারের কারণে তার ওই অংশটির কোনো প্রকার বর্ণের পরিবর্তন হয়েছে কিনা, টিউমারযুক্ত জায়গাটি টিউমারটা সাদা বর্ণ হয়েছে কিনা, লাল বর্ণ হয়েছে কিনা ইত্যাদি আমরা দেখতে পারি। এরপর অনুভূতি। অনুভূতি বলতে আমরা বুঝি তার টিউমারটা কী প্রকৃতির বা কী ধরনের টিউমার। অনুভূতিতে আমরা 3টি জিনিস পাই, যা হচ্ছে শক্ত নরম, ঠান্ডা গরম
এবং ব্যথার ধরন। আসলে তার এই টিউমারে থাকার কারণে টিউমারযুক্ত স্থানটিতে সেটা শক্ত মনে হয় কিনা বা নরম মনে হয় কিনা বা তাতে কোনো ব্যথা থাকে কিনা। অনেক সময় ব্যথাযুক্ত টিউমার থাকে, আবার অনেক সময় ব্যথাহীন টিউমার থাকে। এরপরে আমরা জানবো উৎপত্তির কারণ, তার এই টিউমার হওয়ার পিছনে কোনো উৎপত্তির কারণ আছে কিনা। যদি টিউমারের উৎপত্তির কারণ হিসেবে আমরা বিবেচনা করি, অনেকগুলো কারণ আসতে পারে, যেমন আঘাতজনিত কারণে টিউমার হওয়া, বংশগতজনিত কারণে টিউমার হওয়া, কোনো প্রকার ফোড়া চাপা পড়ে টিউমার হওয়া ইত্যাদি কারণে টিউমার হতে পারে। সে কোন কারণে এই টিউমারের উৎপত্তি যদি রোগী বলতে পারে, অবশ্যই আমরা রোগীলিপিতে লিখবো এবং সেই অনুযায়ী ওষুধ খুঁজবো। তারপর সম্পর্কযুক্ত লক্ষণ, রোগীর এই টিউমারের কারণে তার অন্য কোনো লক্ষণ দেখা দিয়েছে কিনা। যেমন আমাদের অনেক সময় দেখা যায় মেরুদণ্ডের মধ্যে টিউমার হলে আমাদের লাম্বার রিজ হয়ে যায়, অর্থাৎ মেরুদণ্ডে যে মানুষের টিউমার দেখা যায় স্পাইনাল কর্ডের মধ্যে, সেক্ষেত্রে দেখা যায় আমাদের ভেনগুলোর মধ্যে রক্ত চলাচলে ব্যাঘাত করে, সেক্ষেত্রে পাঁচঞ্জির লাগা অবসর এটা অনুভব হয়। শরীরের অন্যান্য অঙ্গে টিউমারের কারণে এ ধরনের লক্ষণগুলো প্রকাশিত হয়, অর্থাৎ সম্পর্কযুক্ত লক্ষণ। তাহলে টিউমারের কারণে কোনো প্রকার লক্ষণ সৃষ্টি হয় কিনা। এরপরে আছে 9 নম্বর ধাপে কখন বাড়ে, কিসে বাড়ে। অর্থাৎ আমাদের এই টিউমারের কারণে রোগীর আকারে আকৃতির মধ্যে কোনো প্রকার পরিবর্তন হয় কিনা, এবং এই পরিবর্তন হয় থাকলে তা কখন পরিবর্তন হয় এবং কী কারণে পরিবর্তন হয়। দেখা যায় যে অনেক সময় চাপের কারণে টিউমার কমে যায়, অনেক সময় নিম্নস্থলে বা পা ঝুলিয়ে রাখলে নিচে টিউমার থাকলে তা ফুলে যায়। এছাড়া অন্য কোনো কারণ দেখা যায় কিনা তা জানতে হবে। এরপর 9 নম্বর অপশন, অর্থাৎ রোগীলিপির বর্তমান কষ্টের বিবরণে আমরা 9 নম্বর ধাপে পাই যে কখন কিসে কমে, তার এই টিউমারটি কোনো অবস্থায় কমে কিনা। অনেক সময় দেখা যায় টিউমারের চাপ প্রয়োগ করলে তা বসে যায়, এ ধরনের কোনো কিছু হয় কিনা তা জানতে হবে। সর্বোপরি আমরা 10 নম্বর ধাপে রোগীলিপির বর্তমান কষ্টের বিবরণে জানবো এই বিষয়ে তিনি কোনো চিকিৎসা নিয়েছেন কিনা। যদি রোগী কোনো চিকিৎসা নিয়ে থাকেন তার বর্ণনা, যেমন যদি হয়ে থাকে এলোপ্যাথি ওষুধ, তাহলে সেক্ষেত্রে আমাদের আর কিছু চিন্তা নাই। যদি হোমিওপ্যাথি কোনো ওষুধ সেবন করে থাকে, সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে তার এই টিউমারের উপর ভিত্তি করে কী ওষুধ প্রয়োগ করা হয়েছিল এবং সেই ওষুধের প্রতিক্রিয়া অবস্থাটি কী হয়েছে তা জানতে হবে। এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা রোগীর জন্য একটি সর্দির ওষুধ নির্বাচন করতে পারি। আমি পরবর্তী আলোচনায় আমি এই প্রতিটি লক্ষণে কী কী রোগীর কাছ থেকে কী কী উত্তর পাই এবং সেই উত্তরের আলোকে কী কী ওষুধ আছে সেই বিষয়ে আলোচনা করব। ততক্ষণে আপনারা আমার পাশে থাকবেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টের মাধ্যমে আপনার উপস্থিতি সাড়া দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।